নমস্কার, চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা আত্মসর্বস্ব গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প আত্মসর্বস্ব। মেয়েকে ফিরিয়ে নিয়ে এলেন বসু দম্পতি। ফিরিয়ে নিয়ে এলেন তার কুমারী জীবনের স্নিগ্ধ পরিবেশে। সেই তার ছোট্ট ঘরখানি, সেই তার একটি দেয়াল ঘেঁষে সরু একহারা খাট আর ধবধবে বিছানা, সেই ও দেওয়ালে আলনা আর বইয়ের র্যাক, এ দেয়ালে নিচু টেবিল আর ছোট্ট চেয়ারখানা, বরাবর যাতে বসে পড়ে এসেছে সর্বরী। আর বেশি কিছু ধরে না এই ঘরে, তবু ভারী সুন্দর লাগে, ছিমছাম পরিষ্কার পবিত্র। মেয়ের বিয়ের পর ঘরের চেহারাটা পাল্টে ফেলেছিলেন সুজাতা। সংসারের অবান্তর জিনিসগুলো ভরে ফেলেছিলেন এ ঘরে। শ্বশুর বাড়ি থেকে যা ২-৪ বার এসেছে সর্বরী, শুয়েছে মার কাছেই। অস্থায়ী সেই আশায় স্থায়ী জায়গা পাবার প্রশ্ন ওঠেও নি। কিন্তু এবারে তো ২-৪ দিনের জন্য বেড়াতে আসা নয়, চিরদিনের মতো ফিরে আসা। আবার নতুন করে প্রতিষ্ঠার বেদি রচনা না করে রাখলে ও বুঝবে কি করে যে বরাবরের মতো এসে আশ্রয় নিতে হলেও সমাদরের ত্রুটি থাকবে না তার? কি করে টের পাবে স্নেহাতুর মাতৃহৃদয়ের আকুলতার পরিচয়? মা বাপ দুজনে গিয়ে নিয়ে এসেছেন। গাড়ি থেকে নেমে একেবারে সোজা এখানে তুললেন। বললেন, এই তোমার ঘর, আবার এ ঘর ফিরে পেলে তুমি। মনে করো যেমন ছিলে তেমনিই আছো। মাঝখানের কটা দিন কিছু নয়, স্বপ্ন ছায়া। বলতে বলতে স্বর বাষ্পাচ্ছন্ন হয়ে এলো অনাদি প্রসাদের। সর্বরী কথা বলছে না, কাঁদছেও না, শুধু বসে আছে মুখ নিচু করে। কেশের ঘন অরণ্যের মাঝখানে পায়ে চলা পথের মতো যে সরু রেখাটি শুভ্রতায় প্রখর হয়ে উঠেছে, উজ্জ্বল বিদ্যুতালোকে আরও প্রখর দেখাচ্ছে সেটা। মুখ নিচু করায় রেখাটা আরও বেশি করে চোখে পড়ছে। সেই দিকে তাকিয়ে সুজাতা সহসা হাহাকার করে উঠলেন। আবার তোর বিয়ে দেব আমি, এ বেশ আমি দেখতে পারবো না। সর্বরী সামান্যতম নড়ে চড়ে বসল। প্রকৃতপক্ষে বেশভূষার খুব কিছু পরিবর্তন ঘটেনি। কুমারী মেয়ের মতোই দেখাচ্ছে তাকে, তবু অবুঝ মাতৃহৃদয়। অনাদি প্রসাদের দিকে তাকিয়ে আবার বললেন সুজাতা, হিন্দুর মেয়ে হয়ে এ কথা মুখে আনছি বলে রাগ করো না গো। ও তো আমার যেমন আইবুড়ো মেয়ে ছিল, তেমনি আইবুড়োটিই আছে। রাগ? অনাদি প্রসাদ একটু বিষাদের হাসি হাসলেন। তারপর বললেন, যাক, এখন ওকে শুতে দাও। কি একটু খাবে টাবে? এইবার কথা বলল সর্বরী, শান্তভাবে বলল, খিদে কিছু পাইনি বাবা। তা হোক, সামান্য কিছু যা হোক খেতে হবে বই কি, বলে দাঁড়িয়ে উঠলেন অনাদি প্রসাদ। ট্রেনের গরমে এসেছেন, স্নান করতে ইচ্ছে করছে। সুজাতা মেয়ের হাত ধরে দৃঢ় স্বরে বললেন, খিদে নেই বলে পাশ কাটালে চলবে না। চল, খাবি যা পারিস। আমাদের সঙ্গে বসে খেতে হবে। আমাদের সঙ্গে বসে খেতে হবে? এ কিসের ইঙ্গিত?
সকলের সঙ্গে বসে খাবার অনুরোধের মধ্যে সুজাতার কাতর মাতৃহৃদয়ের আর একটু অবুঝপনা প্রকাশ হলো কি? মুহূর্তের জন্য কেঁপে ওঠে শর্বরী, তারপর শান্তভাবে বলে, আজ থাক মা। আচ্ছা, আজ যদি নিতান্ত না পারিস থাক, কাল থেকে কিন্তু তোর কোনো গুজব আপত্তি শুনব না আমি, তা বলে রাখছি। এখন রেলের কাপড় চোপড়গুলো ছেড়ে ফেল, একটু চা কি জল খা। শর্বরী অনুনয়ের ভঙ্গিতে বলে, এমনি শুয়ে পড়ি না মা, আজ আর কিছুই ইচ্ছা করছে না, বড্ড মাথা ধরেছে। একটু চা খাবি না? এত রাতে? রাত আর কি, 9টাই তো বেজেছে মোটে। আমিও তো ভাবছি আগেই একটু চা। দেখি উনি কি করেন। সতীশটা এই দুদিনে যে কি করে রেখেছে সেই জানে। ঈষৎ চঞ্চল হয়ে উঠে পড়েন সুজাতা। কাল ভোর থেকে সংসারে অনুপস্থিত রয়েছেন। ইতিমধ্যে কি কি অঘটন ঘটেছে কে জানে। শর্বরী বিছানায় শুয়ে পড়ে বলে, আচ্ছা একটু চা দিও। আলোটা নিভিয়ে দেবে মা? সুজাতা দাঁড়িয়ে পড়ে বলেন, আলো নিভলে ঘুমিয়ে পড়বি না তো? চা আনছি। তুমি আনবে? তুমি আবার আনবে কেন? সতীশ নেই? আছে, তা হোক, আজ আমি হাতে করে। শেষ কথাটা কান্নায় বুজে যায়। আলো নিভিয়ে ধীরে ধীরে চলে যান সুজাতা। অন্ধকার ঘরে একা চুপচাপ পড়ে থাকে শর্বরী। ঘুম? না, ঘুমিয়ে পড়বার মতো চোখ এখন নেই। শুকনো খটখটে পরিষ্কার, একটু যেন বেশি শুকনো। সদ্য বিধবার পক্ষে এত শুকনো চোখ, এত স্থির ভাব একটু আশ্চর্য বই কি। কাঁদুক না কাঁদুক, মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসটাও তো ফেলবে। একা শুয়েও নিঃশ্বাস ফেলল না শর্বরী, শুধু একটু যেন অবাক হয়ে ভাবতে লাগল। মা বাপ তার জন্যে এত আকুল হয়ে উঠেছেন, এত ব্যস্ত হচ্ছেন তার একটু স্বস্তির জন্য, কিন্তু সে স্নেহ স্পর্শ শর্বরীর মন পর্যন্ত পৌঁছচ্ছে না কেন? ও যেন সার্সি বন্ধ ঘরের মধ্যে থেকে ওগুলো শুধু দেখতে পাচ্ছে। তবে কি খুব শোক হয়েছে শর্বরীর, তাই এমন হচ্ছে? শোক? খুব তলিয়ে ভাবতে চেষ্টা করে শর্বরী। শোক কাকে বলে? প্রিয়জনকে হারিয়ে যে হাহাকার ওঠে অন্তরের অন্তঃস্থলে, তার নামই না শোক? কিন্তু কই, সে হাহাকার কোথায় শর্বরীর? শুধু খানিকটা অস্বস্তি, শুধু সাদা দেওয়ালের মতো খানিকটা ফাঁকা ফাঁকা শূন্যতা। প্রিয়জন? কে সে? কদিন আগে যার মৃত্যু সংবাদ এসেছিল? শর্বরীর সঙ্গে তার হৃদয়ের যোগ ঘটল কবে? বরং যে কদিন সেই লোকটাকে উপলক্ষ করে শর্বরীকে নিয়ে শোকের সমারোহ চলছিল, রীতিমতো বিরক্তি বোধ করছিল শর্বরী। বাপ মা গিয়ে পড়ে সে বিরক্তি থেকে উদ্ধার করেছেন। হ্যাঁ, এর জন্যে মা বাপের ওপর কৃতজ্ঞ সে। শর্বরীর ভাগ্যে ঘটেছিল এক পৌরাণিক যুগের কাহিনী। মুক্তিকামী পুত্র পালিয়ে গিয়েছিল সংসার ছেড়ে। মা বাপ গিয়ে কেঁদে কেটে মঠ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে এবং একটি বন্ধন রজ্জু সংগ্রহ করে বাঁধতে চাইলেন তাকে। কিন্তু সে চেষ্টা হলো সমুদ্রে বালির বাঁধ। ফুলশয্যার হাতের সুতো খোলার মতোই
বৈরাগী কুমার অনায়াসে ছিঁড়ে ফেলে দিয়ে গেল সেই বন্ধন রজ্জু ফুলশয্যারই রাতে। ব্যাপারটা অতীব শোচনীয়, সন্দেহ নেই, কিন্তু একেবারে পচা পুরনো প্লট। তবু বিয়ের পর এই 1.5টা বছর শ্বশুরবাড়িতেই ছিল সর্বরী। ছেলেকে ফিরিয়ে আনবার জন্যে চেষ্টার কসুর করেননি তাঁরা, কিন্তু সর্বরীর ভাগ্যে নেই। পালিয়ে যাওয়া লোকটা এমন জায়গায় পালালো যে ধরে আনবার আশাটুকুও গেল। মঠের কর্মাধ্যক্ষের হাতে লেখা 2 লাইনের একখানি পোস্টকার্ড। সেই 2 লাইনের মধ্যেই লেখা হয়ে গেছে সর্বরীর ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি। অন্ধকারে বাইরের দৃষ্টি ব্যাহত হয় বলেই কি ভিতরের দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে? নিজেকে সম্পূর্ণ তফাৎ রেখে সেই স্বচ্ছ দৃষ্টি মেলে ভাবতে চেষ্টা করে সর্বরী। ভাগ্যলিপি কি শিলালিপির মতোই খোদাই করা? পুরনো লেখা মুছে ফেলে আর একবার নতুন করে লেখা যায় না? যে লেখা লেখবার জন্যে সুজাতা কলম ধরতে চাইছেন। ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে সচেতন করে তোলে সর্বরী। না, ভেঙে পড়লে চলবে না। নিজেকে অপরের করুণার পাত্রী হতে দিতে রাজি নয় সে। খুট করে একটু শব্দ, পরক্ষণে আলোর জোয়ার। চাটুকু খেয়ে ফেল মা। সুইচটা নামিয়ে দিয়ে কাতর কণ্ঠে অনুরোধ জানাচ্ছেন সুজাতা। সর্বরী উঠে বসে সহজ গলায় বলে, দাও। আর শোনো, কি আছে তোমার? হঠাৎ দেখছি বেশ খিদে পেয়ে গেছে। ও ঘরে গিয়ে সুজাতা নিচু গলায় বলেন, যতটা মুষড়ে পড়েছে ভেবেছিলাম তেমন মনে হচ্ছে না, সামলে নিয়েছে। অনাদিপ্রসাদ বোধ করি উত্তরের অভাবেই চুপ করে থাকেন। সুজাতা জেদের সুরে বলেন, এখন তো সব রকম আইনই হয়েছে, তবে কেন আমরা ওর আবার বিয়ে দেব না বলো তো তুমি? বিধবা বিয়ের আইন আজকে হয়নি সুজাতা, ও আইনের বয়স অনেক। ওকে বিধবা বলো না গো। সুজাতা কেঁদে ফেলেন। ভাবলে প্রাণটা ফেটে যায়। একদিনের জন্যেও জানল না স্বামী কি বস্তু। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন সুজাতা, আর ব্যস্ত অনাদিপ্রসাদ তাঁর মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। দুজনের একই শোক, পরস্পরের সান্নিধ্যই সান্ত্বনা। কিন্তু মেয়ে মা বাপকে তাজ্জব বানিয়ে দিচ্ছে। ঠিক এরকমটা আশা করেননি তাঁরা। সুজাতা চোখের জলে ভেসে মেয়েকে অনুরোধ করতে গেলেন তাদের সঙ্গে একসঙ্গে খেতে, অর্থাৎ একই খাদ্য গ্রহণ করতে। যদিও মনে নিশ্চিত ছিলেন খাবে না সে। খাবে না বটে, তবে শোকাবহ একটি করুণ দৃশ্যের অবতারণা অবশ্যই হবে। কিন্তু সর্বরী কিনা মায়ের প্রস্তাবের উত্তরে দিব্যি করকর করে হেসে উঠে বলল, রক্ষে করো মা, আবার ওসব ঝামেলা কেন? বিধাতা দয়া করে যখন নিষ্কণ্টক করে দিয়েছেন, তখন আর তোমার ওই ইলিশ মাছের কাঁটার ফেরে পড়তে চাই না। কষে ঘি দুধ খাওয়াও না, খেদ মিটে যাবে। পরার বেলাতেও দেখা যায় শুধু সাদা শাড়িগুলোই পরে, না কুলোলে অম্লান বদনে বাবার ধুতিগুলো টেনে জড়ায়। হাতে অনেকগুলো চুড়িবালা নাকি ওর ভয়ানক অসুবিধাকর। কানের গহনা নাকি ভীষণ ফোটে, আর গলার হার, সে তো গলায় ঠেকলেই ঘামাচি অনিবার্য। হেসে হেসে গা পাতলা করে এইসব বলবে সর্বরী।
তবে কোন অবকাশে কাঁদবেন সুজাতা? অথচ এত বড় একটা শোকাবহ ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কাঁদতে না পেয়ে হার্টের অসুখ ধরে যাচ্ছে তার। সান্ত্বনা দিতে বাড়িতে যারা আসে তাদের কাছেও সেই কথাই বলেন সুজাতা। কাঁদতে না পেয়ে পেয়ে বুকের ব্যামো জন্মে গেল ভাই, ভয়ে কাঠ হয়ে আছি। ও হতভাগীও হঠাৎ একটা শক্ত রোগ না বাঁধিয়ে বসে। এত চেপে চেপে থাকলে আগন্তুকা হয়তো সসংকোচে বলেন, অবশ্যই ভাব ভালোবাসা তো জন্মায়নি তার সঙ্গে, মনে ততটা। সুজাতা ক্ষোভের হাসি হেসে বলেছেন, সে না হয় বুঝলাম, কিন্তু ওর জীবনটা যে ছারখারে গেল তা কি বুঝছে না ও? নিজের ভবিষ্যৎ যে শূন্য হয়ে গেল তা কি ভাবছে না তলে তলে? খুব চাপা মেয়ে তাই। বলা বাহুল্য, অপর ব্যক্তি সংকোচে নতবদন হন। একটু বিশেষ অন্তরঙ্গ কেউ এলে চুপি চুপি তার কাছে গোপন ইচ্ছা ব্যক্ত করেন সুজাতা। বলেন, ওর এই যোগিনী মূর্তি আমি আর দেখতে পারছি না ভাই। আবার যদি আমি ওকে সংসারী করতে চাই, তোমরা কি আমায় সমাজে ঠেলবে? ঠেলবো এ কথা অবশ্য বলে না কেউ। অতঃপর তাদের কাছেই আবেদন জানান সুজাতা একটি হৃদয়বান উদারচিত্ত পাত্রের সন্ধান দিতে। হিতৈষী আত্মীয়েরা কাগজে বিজ্ঞাপন দেবার অথবা পাত্রপাত্রীর কলম খুলে দেখবার পরামর্শ দেন। শেষেটা হয় মাঝে মাঝে, কিন্তু অনাদি প্রসাদের অজ্ঞতার ফলে প্রথমটা আর হয়ে ওঠে না। তিনি জানেন না খবরের কাগজের অফিস কোন মুখ, আর তার কোন দরজা দিয়ে ঢুকতে হয় বিজ্ঞাপন দিতে। আর দরকারটাও যেন ফিকে মেরে আসছে ক্রমশ। সর্বরীর জীবনের শূন্যতাটা ধরাই পড়ে না। হেসেই আছে মেয়ে। এদিকে আবার মেয়ের দুর্ভাগ্যের চিন্তায় কেঁদে কেঁদে আর কাঁদতে না পেয়ে পেয়ে সুজাতার হার্টে যে দুর্বলতার সৃষ্টি হয়েছিল তার প্রকোপ বেড়েই চলে। কাজেই সর্বরীর শূন্য দিনরাত্রির অনেকখানিটা পূর্ণ হয় মাতৃসেবায়। দিন কাটতে থাকে। আছে মায়ের সেবা, আছে সংসারের কাজ, চাকর পালায়, ঝি ছাড়ে। সেই অদৃশ্য শূন্যস্থানগুলো এক অমোঘ অলিখিত আইনের বলে ক্রমশ পূর্ণ হয়ে যায় সর্বরীকে দিয়ে। মাঝে মাঝে মেয়ের কৃশমুখের পানে চেয়ে পুরনো শোক উথলে ওঠে সুজাতার। মেয়ের হাত ধরে বলেন, তুই আমার যে সেবা করছিস মা, আমি আশীর্বাদ করছি তোর ভালো হবে। পাত্রের খোঁজ আর করেন না, বরং কেউ সে ইশারা দিলে নিঃশ্বাস ফেলে বলেন, আমার কপাল আর ওর কপাল। যখন ব্যস্ত হলাম তখন জুটল না। এখন আর সে খুঁজে লাভ? এখন ওকে নইলে আমার যে এক দণ্ড চলে না। তা সত্যিই চলে না। মা বাপ চক্ষে হারা হন। তাঁদের অবিরত জপমন্ত্র সবু সবু সবু। সবু কোথায় গেল, সবু কি করছে?